এবং অপরাধের জন্য শাস্তি আছে। দ্বিতীয়বার যদি সেই একই ভুল করি তাহলে সেটা অপরাধ। আমরা নিজেদেরকে এমন ভাবেই তৈরি করব। আমরা পরীক্ষা প্রাইভেট টিউশনে বা কোচিং সেন্টারে কেন দিচ্ছি? যাতে স্কুলে পরীক্ষা ভালো হয়। আর স্কুলে ভালো কেন পরীক্ষা দিই? যাতে রেজাল্ট ভালো হয়। রেজাল্ট ভালো হবে কেন? রেজাল্ট ভালো হলে কি হয়? রেজাল্ট ভালো হলে সামনের বছর রেজাল্ট ভালো করতে ইচ্ছা করে। সামনের বছরের রেজাল্ট ভালো হলে কি হয়? সারা বছর মানে প্রত্যেকটা ক্লাসে আমার ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। ভালো রেজাল্ট হলে আমাদের পড়ার ইচ্ছা আরো বাড়ে এবং ভবিষ্যতে আমরা প্রতিষ্ঠিত হব। কিভাবে একটা আর একটার সাথে ইন্টার রিলেটেড? তোর প্রত্যেক বছর যখন স্কুলের পরীক্ষা ভালো হবে, তোর পড়াশোনা ভালো হবে, তুই লাইফে কেরিয়ারে সাকসেস অ্যাচিভ করতে পারবি। বিষয়টা কোচিং সেন্টার থেকে না, বিষয়টা বাড়ি থেকে শুরু হচ্ছে। বাড়িতে আমরা ঠিকঠাক করে আসলেই তো কোচিং সেন্টারে ভালো পরীক্ষা দেবো। কিন্তু যে জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি কিছু জনের মধ্যে, 1 নম্বর পয়েন্ট, আমি খাতা দেখতে গিয়ে যেটা আমি পেয়েছি, বানিয়ে লেখা। এই বানিয়ে লেখার প্রবণতা ভীষণ রয়েছে। কিছু জনের হাতের লেখা ভালো, তারা ভালো বলে তারা এত সুন্দর করে গুছিয়ে বানিয়ে লেখাটা লিখছে, এটা একদম বিচ্ছিরি একটা ব্যাপার। আমরা সব প্রশ্নের উত্তর দেবো ঠিক আছে, কিন্তু এরকম ভাবে বানিয়ে লেখাটা একদম ঠিক নয়। এই সুস্মিতার খাতায় আমি সেই জিনিসটা দেখতে পারলাম। মানে বাড়িতে কম পড়ছে, এসে যা পারছে বানিয়ে দুমদাম লিখে দিচ্ছে। অপরিষ্কার লেখা, অনেক জনের খাতার মধ্যে খুব অপরিষ্কার। আমি যেদিন খাতা দেখাবো সেদিন তোরাই তোদের খাতা দেখতে পাবি। আমার কাছে খাতাটা এখন বের করতে গেলে খাতার অনেক ভাঁজ রয়েছে। আমি পরের দিন যদি তোদেরকে দেখাই সেদিনকে আমি ভালো করে বুঝিয়ে দেবো জিনিসটা কি। বিশেষ করে মেঘাশ্রীর খাতা ভীষণ খারাপ, ভীষণ অগোছালো। আমি খাতা দেখাবো কিভাবে ব্যাকা টেরা করে লেখা। আমরা সারা বছর হয়তো খাতায় স্যার বলছে সুন্দর করে লিখতে হবে, আমরা খাতায় সুন্দর করে লেখার চেষ্টা করছি, সুন্দর হচ্ছে, হয়তো হচ্ছেও, পড়াটা সুন্দর করে লিখছি। পরীক্ষার হলে গিয়ে আমরা কিরকম ভাবে বাজে কিছু লিখছি, হয় নার্ভাস হয়ে যাচ্ছি, অথবা বিভিন্ন কোনো কারণ, অথবা আমরা খাতার নিচে কোনো কিছু নেই, হয় সানের মধ্যে লিখছি, মানে পুরো সানের ওপরে খাতাটা মানে পেজটাকে রাখছি, বা বোর্ডের ওপর ডাইরেক্ট পেজটাকে রাখছি। আমরা এক্সট্রা পেজটাকে নিচে রাখবো, তার উপরে খাতাটাকে রাখবো। তোর খাতার পেজের নিচটা যদি একটু 2-3টে পেজ থাকে তাহলে একটু মোটা হলে তোর লেখাটা সুন্দর হয়। তা না হলে লেখাটা কেমন হয় জানিস না? একটা সানের ওপর একটা যদি পেজ রাখা হয়, লিখলে কেমন লেখা হয়? সারা বছর আমরা সুন্দর লিখছি, কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে আমরা অসুন্দর করছি। আমাদের সারা বছর লেখার সব পরিশ্রম তো বৃথাই হয়ে গেল। পরীক্ষার হলেই তো তোকে সব থেকে বেশি সুন্দর করে লিখতে হবে। এখানেই তো তুই তার ফিডব্যাকটা পাচ্ছিস ভালো নম্বরের মধ্যে দিয়ে। তাহলে সারা বছর আমি সুন্দর করে গুছিয়ে লিখে আমার কি লাভ হলো? আমাকে বাড়িতে স্যার লিখতে দিচ্ছে, আমি কি সুন্দর গুছিয়ে লিখে নিয়ে আসছি। পরীক্ষার সময় আমার খাতাটা কি বিচ্ছিরি আমি তৈরি করছি। কি লাভ এটা? কেন করছি আমরা এটা? এই সেন্স গুলো ভেতরে আনা দরকার আমার। এই মেঘাশ্রীর কথা বললাম, রূপা, রূপা নিজেও জানে, আরো কিছু জন রয়েছে। কেন এরকম করছিস তোরা? পরীক্ষার সময়ে তো মেন নিজের সর্বস্বটা তো ওইখানেই দিতে হয়। আমরা সারা বছর পড়ছি, বাড়িতে পড়া লিখছি, এগুলো তো প্র্যাকটিস। এবার ফাইনাল ম্যাচটা তো পরীক্ষার হল, সেখানে তো সুন্দর করে আমায় করতে হবে। সেখানে যদি আমি সেঞ্চুরি না করতে পারি, 0 রানে আউট হয়ে যায়, তাহলে তো আমার প্র্যাকটিসটাই বৃথা হয়ে গেল। পরীক্ষার হলে কতটা সুন্দর করে লেখা যায় সেই জিনিস চেষ্টাটা সবাইকে করতে হবে। অগোছালো ভাবে লিখিস না, তাহলে নাম্বার পাবি না, কম নাম্বার হয়ে যাবে। ভালো লিখেও দেখবি কম নাম্বার পেয়েছি। টিচাররা কিন্তু অনেক কটা খাতা দেখে, লাস্টে যখন খাতা দেখতে দেখতে অধৈর্য হয়ে যায়, তখন এরকম কাটাকুটি বাজে হাতের লাগার খাতা দেখলে না, তখন সে পুরো প্রশ্নটা পড়বেই না। সে কি করবে? ওই দেখে তার পছন্দই হবে না, অ্যাভারেজে একটা কোনো নাম্বার বসিয়ে দেবে। লাস্টে তুই বলবি স্যার আমি তো সব লিখেছিলাম স্কুলে, কিন্তু স্যার আমার কেটে দিয়েছে, আমি যখন বললাম স্যার আমার কথাই শুনলো না। এগুলো কেন হয়? তুই খাতাটা সুন্দর করে লিখতে পারছিস না, সুন্দর গোছাতে পারছিস না। সুন্দর করে খাতাটাতে লেখ। আমরা সারা বছর বাড়িতে যতটা ভালো করেছি তার থেকেও ভালো করে পরীক্ষার হলে সুন্দর করে মার্জিন টেনে গুছিয়ে লেখার চেষ্টা করব। কারণ পরীক্ষার হলটাই হচ্ছে ফাইনাল ম্যাচ, যেখানে জিতলে আমি ওয়ার্ল্ড কাপটা বাড়িতে নিয়ে যেতে পারবো। নাম্বার নেই, অনেকেই ঠিকঠাক দাগ নাম্বার দিচ্ছে না। দাগ নাম্বার ঠিকঠাক না হলে কিন্তু টিচার খাতা দেখতে খুব অসুবিধা হয়। আর টিচারকে তুই যত অসুবিধায় ফেলবি, টিচার তোর নম্বর তত বেশি কাটবে। অনেকেই অনেক প্রশ্ন আমি দেখতে পাচ্ছি ঠিকঠাক দাগ নাম্বার দিচ্ছে না, বা দিচ্ছেই না, বা ভুল দাগ নাম্বার দিচ্ছে। আবার এমনও দেখা যাচ্ছে আমার প্রশ্নে রয়েছে 3-এর আই, তো তুই 3 লিখেছিস, আই লিখেছিস, লিখে সেই প্রশ্নটার মধ্যে রয়েছে ধর 3টে পয়েন্ট। সুলতান ইলতুৎমিশের সামনে 3টে সমস্যা লেখো। দেখা গেল প্রশ্নের দাগ নম্বরটা রয়েছে 3-এর 3। তুই কি করছিস? 3 লিখছিস, তারপরে রোমান হরফে 3 লিখছিস, প্রশ্নের উত্তর লেখা শুরু করলি। সেখানে কি করছিস? সেখানেও তুই উত্তরের পয়েন্টগুলো ওই রোমান হরফে আই লিখছিস, তারপর আই আই, তারপর আই আই আই। এটা তো ম্যাচ খেয়ে যাচ্ছে। তুই ওখানে 3-এর 3 লিখে তারপর আবার 1 2 3, এটাতে কিন্তু তোর নম্বর কাটা যাওয়ার চান্স খুব বেশি, এবং খাতাটা একদম ঠিকঠাক লাগে না। আমরা একই টাইপের নাম্বারিং সব জায়গায় রাখবো না। আমাকে যদি ইংলিশে 1 2 3 4 দেয়, রোমান হরফে যদি নাম্বারিংটা থাকে,
তাহলে আমরা উত্তরের পয়েন্টটা ওই দুটো বাদ দিয়ে অন্য কিছু দেবো। আমরা বাংলায় 1 লিখতে পারি, আমরা ক খ গ ঘ লিখতে পারি। এই জিনিসটা ফলো করতে হবে। আমরা মেন 4টে জিনিসকে দেখবো। 1 নম্বর হচ্ছে ইংলিশে 1 2 3 4, বাংলায় 1 2 3 4, ক খ গ ঘ, রোমান হরফে আই 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 আই। এই 4টে জিনিস থাকে। 4টে জিনিসের মধ্যে প্রশ্নপত্রে তো দুটো জিনিস থাকবে, হয় ইংলিশে 1 2 3 4 দিল, তার সাথে রোমান হরফে আই দিল। তাহলে তুই উত্তরের পয়েন্ট লেখার সময় ক খ গ ঘ দিয়ে করবি। আর যদি ওখানে ক খ গ ঘ দিয়ে থাকে, তাহলে দেখবি যে ওই 4টের মধ্যে যে দুটো বা যেটা দেওয়া নেই সেটা দিয়ে তুই পয়েন্টের নাম্বারিং করবি। আমার কথা বুঝতে পারছি আমি কি বোঝাতে চাইছি? একই টাইপের যেন নাম্বারিং না হয়। ওপরে হেডিংটাও ঠিকঠাক করেনি। কটা রচনা লিখতে দিয়েছে? একটা রচনা লিখতে দিয়েছে, তুই দুটো রচনা লিখেছিস। এবার দুটো রচনাতেই তুই কোনো নাম্বারিং করিসনি ঠিকঠাক করে। কত দাগ নম্বরের রচনা সেটা যদি আমি না বুঝতে পারি, তাহলে আমি তোকে কত নম্বর দেবো? তুই ওখানে সঠিক দাগ নাম্বার দিলে তো দাগ নাম্বারের পাশে নাম্বারিং করা থাকে যে এটা কত মার্কসের, এটা 2 মার্কসের না 4 মার্কসের না 5 মার্কসের। আমাকে তখন তোর রচনার সাথে ম্যাচ করতে হবে প্রশ্নটা। ওই যে আমাকে তুই সমস্যায় ফেলছিস বা টিচারকে সমস্যায় ফেলছিস, টিচার তোর খাতায় নম্বরটা দেবে না ঠিকঠাক করে। আর তোকে একটা রচনা লিখতে দিয়েছে, তুই দুটো কেন লিখবি? এবার তুই দুটো রচনা লিখলি তো তুই পুরো প্রশ্নপত্রটা কমপ্লিটই করতে পারবি না, কারণ তোর সময় চলে যাবে। তো আমি যদি দুটো বড় বড় রচনা লিখি, বাকি প্রশ্নপত্র সব কমপ্লিট করতে পারবো? তাহলে কেন লিখবো আমি এসব? কেন করবো? রচনা বলে না, যে কোনো প্রশ্নের উত্তর আমাকে যে কটা বলেছে আমি সে কটাই করবো। অতিরিক্ত লিখতে গেলে লাস্টের দিকে টাইমের অভাবে ছেড়ে দিয়ে আসতে হবে, পাড়া প্রশ্নও লিখতে পারবি না। তাই এই জিনিসটা কেউ করবি না। আমি কথাগুলো কেন বলছি, আরো কিছু পরীক্ষা এখানে বাকি রয়েছে, এবং স্কুলে যাতে তোরা এই ভুলটা না করিস। আমরা মানুষ, ভুল তো করবোই, কিন্তু দ্বিতীয়বার যদি ভুল করি সেটা তাহলে অন্যায় হয়ে যায়। প্রথমবারের ভুলটা অন্যায় হয় না, দ্বিতীয়বারের ভুলটা অন্যায় হয়ে যায়। প্রথমবারের ভুলটা তো নর্মাল ভুল, দ্বিতীয়বারও যদি একই ভুল করি তখন সেটা অন্যায় বা অপরাধ হয়ে যায়। অন্যায় অপরাধ যারা করে তাদের শাস্তি দেওয়া হয়। রেল লাইনের একটা যে প্রশ্ন ছিল, রেল লাইনের মাঝে ফাঁক কেন রাখা হয়, এই প্রশ্নটা দিদি তোদেরকে কতবার করিয়েছে, সাজেশনে দিয়েছে, কতবার বুঝিয়ে পড়িয়েছে, তোরাও কতবার পড়া লিখেছিস। পরীক্ষার খাতায় কি করলি এটা বল দেখি? পরীক্ষার খাতায় কি উল্টা পাল্টা, একদম মনে হচ্ছে সে একদম অচেনা একটা প্রশ্ন বানিয়ে লিখে দিয়ে আসলো। এ সারা বছর যে জল কাদায় আমরা প্র্যাকটিস করলাম, তাই তো? পরীক্ষা হলে গিয়ে ব্যাটটাই তুলতে পারছি না আমি, তাহলে আমার সারা বছর প্র্যাকটিসের কি মানে? আমি ক্রিকেট খেলা দিয়ে উদাহরণ দিচ্ছি, কারণ ক্রিকেট আমি ভালো খেলতে পারি, তাই ভালো বোঝাতেও পারি। কেন এরকম করছিস? একই প্রশ্ন সাজেশনে রয়েছে, কতবার পড়ানো হয়েছে, পরীক্ষায় এসছে, তাও এরকম করছিস। তো চেনা প্রশ্ন তো যদি এরকম করিস, অচেনা প্রশ্ন কি করবি? তোর পরীক্ষা হলে সব কি চেনা আসবে নাকি? আগামী দিনে সরকারি চাকরি পরীক্ষার সময় সব চেনা পাবি? তাহলে এখন চেনা প্রশ্নতে যদি এই সমস্যা হয়, অচেনা প্রশ্নে কি সমস্যা তখন হতে পারে ভাব একবার। তাই এরকম করিস না, যেটা পরীক্ষা আসতে পারে, যে জিনিসটা বারবার বলা হচ্ছে বাড়িতে ভালো করে রেডি করে, অন্তত ওই প্রশ্নটা যেন আমার 1 নম্বরে না কাটতে পারে স্যার বা ম্যাডাম। যেটা আমি পড়িনি, যেটা আমার মুখস্থ নেই, যেটা স্যার ম্যাডাম ভালো করে পড়ায়নি, সেটা তো মানে পারবো কিনা আমি ঠিক জানি না, কিন্তু যেটা কমন, যেটা বারবার হয়েছে, সেটাতে যেন 1 নম্বরে না কাটতে পারে। যদি কাটে তাহলে সেটাও আমার একটা অপরাধ। এটাকেও আমরা ভুল বলবো না, এটাকেও অন্যায় এবং অপরাধ বলবো। এবং আমাদের দেশে সংবিধান রয়েছে, অন্যায় অপরাধের জন্যই তাকে শাস্তি দেওয়া হয়, জেল হয়। আমাদেরও তাহলে জেল হয়ে যাবে। আমরা অন্যায় করছি, অপরাধ করছি। সুদীপ্তাই মেয়েটা তো আগে ভালো ছিল, এখন জানি না ওর মধ্যে কি হয়েছে, ও মুখ লুকাচ্ছে। দেখি একটু মুখটা বার কর। কেন এরকম হচ্ছে আমি জানি না। আগের বছরই আমি ওকে পুরস্কার দিয়েছিলাম ও ভালো পড়াশোনার জন্য, কিন্তু ওর খাতা দেখছি কি লেভেলের, খুব একটা ভালো লিখছে না। ও খুব ভালো লিখেছে বলবো না, তবে ও সুদীপ্তার থেকে অনেক বেশি ভালো লিখেছে। মানে আগে সুদীপ্তা সোমার থেকে একটু ভালো হয়ে গেছিল, এখন সোমা দেখলাম সুদীপ্তার থেকে একটু ভালো লিখেছে। তাই সোমার জন্য হাততালি দাও। একটুখানি আমার মনে হয়েছে একটুখানি ও ভালো লিখেছে। কি ও ভালো লিখেছে না? ও ক্লাসেও এখন একটু ভালো পড়াশোনা করছে। ওকে আমি একটা জিনিস দেব, যাতে ওর মধ্যে এই জিনিসটা থাকে, এবং সুদীপ্তার যাতে হিংসে হয়, এবং সুদীপ্তার মধ্যে যেন এই জোশটা আসে যে না, আমাকেও করতে হবে। বললাম বলেও করবে না হয়তো, কিন্তু করা উচিত। ওকে দে। আমার কাছে সব জিনিস রয়েছে, পড়াশোনার জন্য আমি সব করতে পারি, শুধু পড়াশোনাটা করতে হয় ভালো মতো। কারণ এই লাইসেন্সটা পেয়েছি বলেই আমাদের লাইফটা এত সুন্দর, এত মজাদার। যেই ভালো করবে তার জন্যই পুরস্কার রয়েছে কিছু না কিছু। অর্কর হাতের লেখা বাজে, খুবই বাজে। ও কিন্তু ভালো পড়াশোনা করছে, ভালো পড়াশোনাও করে, মুখস্থ করে, বাড়িতে পড়া বোঝে, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করে। কিন্তু ওর খাতায় গিয়ে জিনিসটা কেমন একটা বিচ্ছিরি লেখা। ও চাইলে একটু সুন্দর করতেই পারে, কিন্তু তাড়াহুড়ার জন্য মানে ঠিকঠাক মাত্রা দেওয়া, গুছিয়ে লেখায় জিনিসগুলোর মধ্যে নেই। ওই খারাপ স্টুডেন্টটা, খারাপ ছেলে মেয়েটা বাড়িতে হয়তো ওই সময় খেলছে, টিভি দেখছে, গেম খেলছে, এইসব করছে, কিন্তু ওই সময়টা তো ওইসব করছে না, পড়াশোনা করছে। কিন্তু তারপর লাস্টে যে ফিডব্যাকটা, মানে ওর যে পুরস্কারটাও পাচ্ছে না। কেন? কারণ ওর হাতের লেখাটা ঠিকঠাক হচ্ছে না। তাই আমি অর্ককে বলবো, হাতের লেখার দিকে তুই মন দে। তুই অবশ্যই বাবা পড়াশোনা করিস, সেটা তোর খাতায় প্রতিফলিত হয়,
কিন্তু হাতের লেখাটা সুন্দর করে না করলে তুই পুরো নম্বরটা পাবি না। একটা 2 নম্বরের প্রশ্ন এইটুকু, এটাকে অনেকটা অর্ধেক পেজ বা তার বেশি লিখছে, এটা করিস না। কেন বলতো? তোদেরই টাইম লস হবে। ওইটুকু প্রশ্ন যেটুকু জিনিস চেয়েছে সেইটুকু জিনিস আমি রাখার চেষ্টা করবো, অযথা বাড়িয়ে লিখবো না। একটা 2 নম্বরের প্রশ্ন আমি 3-4 লাইনের মধ্যে কমপ্লিট করব। তার মধ্যে যদি 2টো পয়েন্ট থাকে 2টো পয়েন্টটা ছোট ছোট করে লিখবো। বেশি বানিয়ে বড় করে লিখলে কি হবে, নাম সময়টা যাবে, লাস্টে গিয়ে যে বড় প্রশ্নটা তুই একটুখানি বানিয়েও লিখতে পারতিস সেই বড় প্রশ্নটার জন্য তুই সময় পাবি না। তাই ছোট প্রশ্ন ছোট উত্তর, বড় প্রশ্নের বড় উত্তর। বোঝা গেল সবার? কোনো প্রশ্নের উত্তর আমরা ছাড়বো না। আমরা যেগুলো পারবো সহজ প্রশ্নগুলো আগে লিখবো, কঠিন প্রশ্নগুলো শেষের জন্য রাখবো, এবং যা হোক লাস্টে বানিয়ে হোক যাই হোক আমরা লিখে দিয়ে আসবো। কোনো প্রশ্নের উত্তর ছাড়বো না, কারণ তুই লিখলে কিছু না কিছু পেতে পারিস, কিন্তু যদি না লিখিস তাহলে ওই জায়গায় তুই একটা নম্বরও পাবি না। তবে প্রথমেই বানিয়ে লিখতে হবে সেই প্রশ্ন আমরা একদম শুরু করব না। প্রথমে আমরা যেটা পারি, যেটা সহজ লাগবে সেটা সুন্দর করে লিখবো, তারপরে যেগুলো পারবো না সেইগুলো বানিয়ে হোক যাই হোক লেখার চেষ্টা করব, কিন্তু কোনো প্রশ্নের উত্তর আমরা ছাড়বো না, যাই হোক উত্তর লিখে দিয়ে আসবো, এবং সেগুলো সবার শেষে। হ্যাঁ, আর একটা যেটা দেখলাম অভিজিতের, আমি খাতাটা আজকে দেখলাম, জানি না ও হয়তো এই খাতাটাই ভালো করে লিখেছে কিনা, ও সুন্দর পড়াটা লিখেছে, আমি দেখলাম। পড়া তো নয়, পরীক্ষা। ওর খাতাটা দেখে আমার ভালো লাগলো, অভিজিৎও পড়া সুন্দর করে লিখছে। হয়তো বাকি পরীক্ষা কিছু জিনিস হয়তো ভুলভাল করেছে, কিন্তু আমি আজকে যেটার জন্য দেখলাম, আমি দেখ ভালো স্টুডেন্ট তো রয়েছে, তারা তো ভালো লিখেছেই, তাহলে তো তাদেরকেও আমার গিফট দেওয়া উচিত। যারা একদম পড়াশোনা করে না, তারা যখন পড়াশোনার উৎসাহটা দেখায় তখন আমি অনেক বেশি খুশি হই, এবং তাদেরকে অবশ্যই আমি কিছু না কিছু দিই। তাই অভিজিতের জন্য আজকে রয়েছে একটা জিনিস, অভিজিৎকেও দেওয়া হবে, এবং অভিজিৎ এটা পেয়ে যেন নিজের মধ্যে উৎসাহ ফিল করে, যে মাঠে সারাদিন পড়ে থাকার থেকে পড়াশোনা করা অনেক ভালো। মাঠে সারাদিন পড়ে থাকার পর আমাদের কিছু দেয় না কেউ, সারাদিন ঘুরে বেড়ালে খেলাধুলা করলে কেউ আমাদের প্রশংসাও করে না, কিছু দেয়ও না। অভিজিতের জন্য হাততালি দাও, হাত বাড়াও। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি পরীক্ষা দিতে এসে, অনেকেই পেন, রুল, স্কেল, পেন্সিল বাড়ি থেকে নিজেরটা নিয়ে আসছে না। এটা তো পরীক্ষার হলে করা যাবে না। প্রাইভেট টিউশনে মাঝে মধ্যেই বকতাম, ঠিক আছে, সেটাও মেনে নেওয়া যায়। পরীক্ষার হলে এটা একদম করা যাবে না। আমি নিজেরটাও অন্য কাউকে দেবো না, অন্য কারোরটাও নিজে নেবো না। অনেককেই দেখতে পাচ্ছি, কালো পেনটা দে না একটু, নীল পেনটা এনে, এই স্কেলটা একটু দে না, এইসব করতে গেলে পরীক্ষার ডিস্টার্ব হয়, তারও ডিস্টার্ব হয়, নিজেরও ডিস্টার্ব হবে। তাই প্রত্যেকটা স্টুডেন্টের কর্তব্য নিজের পরীক্ষার জিনিসগুলো খুব একটা অর্থকারী জিনিস নয়। একটা কালো পেন, একটা নীল পেন, একটা রুল, একটা স্কেল, এগুলো জ্যামিতি বক্স, এগুলো খুব মানে বিশাল মূল্যবান। তার থেকে অনেক বেশি দামি জামা প্যান্ট আমরা পরি। ওই কয়েকটা জিনিস কিনে নিজেরটা দিয়ে নিজেই লিখবো। তাদেরকে হয়তো বলার মতো আমি আমি টাইপের কেউ নেই। হয়তো তারা অন্য, আমার স্কুলের বন্ধু বান্ধবীরা অন্য কোনো প্রাইভেট টিউশনে বা কোথাও পড়ে, সেখানে হয়তো তাদেরকে এভাবে বলে না, কিন্তু আমাদের স্যার তো আমাদেরকে এভাবে বলছে, আমরা আমাদেরটা গুছিয়ে নিয়ে যাব। যদি অন্য কারো কাছে না থাকে, যদি সে চায়, আমার যদি না লাগে, আমি তাকে দেব, কিন্তু তার থেকে আমি নেব না, কারণ আমার তো জিনিসটা গোছানো আছে। আমি না দেওয়ারই চেষ্টা করব, কিন্তু তাও যদি দিতে হয় দেব, কিন্তু আমার সাথে যেন এমনটা না হয়, মানে আমি নিয়ে যাইনি এমনটা যেন না হয়। কালো পেন, নীল পেন, রুল, স্কেল, এগুলো সবার যেন নিজস্ব নিজস্ব থাকে। বিশেষ করে বিদ্যানিকেতন কোচিং সেন্টারে যারা পড়াশোনা করে তাদের প্রত্যেকের কাছে যেন নিজস্ব এই জিনিসগুলো থাকে, এবং স্কুলে যেন কারোর থেকে না চায়। আমরা কারোর থেকে চাইবো না, প্রয়োজনে কাউকে হেল্প করব, কিন্তু কারোর থেকে হেল্প আমরা নেব না। আমরা নিজেদেরকে এমন ভাবেই তৈরি করব। আচ্ছা, এই কটা জিনিসই আমার আজকে বলার ছিল। আমি আরো কিছু পয়েন্ট হয়তো করতে পারতাম, করিনি, সময়ের অভাব। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আজকে অনেক কথা আমি বললাম। তো আমাদের পরীক্ষা আরো কিছু বাকি আছে, এবং সামনে স্কুলে পরীক্ষা, সেই পরীক্ষাগুলোতে কিন্তু আমরা এই ভুল জিনিসটা রিপিট করব না, ঠিক আছে? প্রথমবার ভুল করলে সেটা ভুল, কিন্তু দ্বিতীয়বার যদি সেই একই ভুল করি তাহলে সেটা অপরাধ, এবং অপরাধের জন্য শাস্তি আছে। সেটা আমি না দিলেও ভগবান দিয়ে দেবে তোমাকে। তো সেই শাস্তির হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে ভুলটাকে আমরা রিপিট করব না।